তার জন্য নানাভাবে তারা সেখানে ষড়যন্ত্র করেছে। আজকেও শুনলাম অনেকগুলি যাত্রী নিয়ে আমাদের সবাই আসার কথা, তারা সকালে ঘুম থেকে উঠে গাড়ি উঠবেন, কিন্তু গাড়িগুলো আটকে দেওয়া হলো। এবং সবচাইতে বড় জিনিস হলো ওই জম্পই ঝোলাতে আমাদের কমরেড আসছিলেন সমাবেশে, গাড়ি আটকে গাড়ি ভাঙচুর করেছে কয়েকজন, আরো একে তারা আক্রান্ত করেছে, তারা আহত হয়েছেন। বর্তমান চিকিৎসার জন্য হসপিটালে অথবা ডাক্তারখানায় চলে। কিসের গণতন্ত্র? এই গত 18 থেকে এখন 2025 সাল, এই 7-8 বছরে মানুষের কোন গণতান্ত্রিক অধিকারটা রক্ষা করতে পেরেছে? কোন গণতান্ত্রিক মানব অধিকারটা রক্ষা করে? মুখে বলছে গণতন্ত্র গণতন্ত্র, এটা হলো গণতন্ত্রের মামলা। ওরা ভয় পায়, ভয়ের জন্য আজকে যাদের লোক আসতে পারে আগরতলার সমাবেশ না করতো, তার জন্য তারা আত্মীয়ের জন্য এই সমস্ত পরিকল্পনা নিয়েছিল। কিন্তু মনে রাখবেন এটা কতদিন হবে? 18 সালের পরে খানিকটা মানুষ ভয় পেয়েছেন, প্রায় ঘরে আবদ্ধ হয়েছিলেন, কারণ অনেকগুলো বাড়িঘর ভেঙেছে, অনেক বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়েছে, এমনকি বাড়ির পশু গবাদি পর্যন্ত আগুন দিয়ে পুড়ে ওরা মেরেছে। মানুষ খানিকটা তখন আক্রান্ত, অনেকটা তারা ভয়ে তাদের একটু খানিকটা বিরক্ত হয়েছিল। কিন্তু আজকে দেখুন, আজকে এই জনপ্লাবন, এরপরে এই জনপ্লাবন তারা রক্ষা পাবে, তারা রক্ষা পাবে না। মানুষের খুবই পড়বে এবং ফলন তাদের তাকে পুড়িয়ে মরতে হবে, তাদের পুড়িয়ে মরতে হবে, রক্ষা পাবে না। ত্রিপুরার মানুষ তাকে শপথ দিচ্ছেন, যত বাধা হোক, যত রকম অত্যাচারে হোক, যত বিচারে করো, গড়ে আটকে রাখা যাবে না। এটাই আমাদের আজকের প্রমাণ, এটাই হচ্ছে আজকের প্রমাণ। তাই বন্ধুগণ, আমাদের সামনের দিনে পার্টি যাবে, আর মানুষ আমাদের উপর আত্মবিশ্বাস আছে, না হলে এতগুলো মানুষ আসতো না, সমস্ত ভয় উপেক্ষা করে আসতে পারতো না। বিশ্বাস আছে, ওরা দেখেছে বামফ্রন্ট সরকারের মানুষ কিভাবে দোলা খাই বাঁচিয়ে রেখেছিল, কি জাতি কি উপজাতি, অন্যত মানুষের ভিক্ষা বৃত্তি করতে হচ্ছিল না। শিক্ষা দীক্ষা পানের জলের ব্যবস্থা বামফ্রন্ট চলে সেখানে তা করতে পারতো। তাই আজকে ঘরে ঘরে মানুষ ভিক্ষা প্রার্থী নিয়ে ভিক্ষার পাত্রায় তাদের জীবিকা বেঁচে থাকতে হতো, এর বেঁচে থাকার কোনো বিকল্প থাকতো না আজকে। আর আজকে এই গত 6-7 বছরে কোন উন্নয়ন ওরা করেনি, বরঞ্চ সমস্ত উন্নয়নটাকে স্তব্ধ করেছে, ধ্বংস করেছে, সব লুটপাট করেছে। এখন চালাচ্ছে লুটপাট। নেতা মন্ত্রীরা কর্মীরা দলে দলে পড়ে হচ্ছে, কে কত করে লোক হবে, কে কত টাকা বাড়ি তুলতে পারবে, এই প্রতি জায়গায় মতো গরিব মানুষের কথা কে ভাবে? এই সরকার হবে? এই সরকার নৈতিক দায়িত্ব নেই, এই সরকারকে তাড়িয়ে দিতে হবে। সমাবেশ করছে, গণতন্ত্র আক্রান্ত, মানুষ আক্রান্ত, তারপরে হচ্ছে না গণতন্ত্র ত্রিপুরার জন্য। আবার কেউ কেউ মন্ত্রীও বলছেন, কি বলছেন, উন্নয়ন নাকি ত্রিপুরাকে বাঁচিয়ে দিয়েছে, উন্নয়নের জল বাঁচিয়ে দিচ্ছে, কোন অভাব নেই ওদের। আর বিরোধীরা বলছে তাদের চক্ষু বিশেষ চক্ষু অপারেশন করে চক্ষু ঠিক করতে হবে, তবে তারা উন্নয়ন দেখতে পাবেন। আগে নিজের চক্ষু অপারেশন করো, আগে নিজের চক্ষু অপারেশন করো। এখন ত্রিপুরায় ওই সামনে এলাকায় ওই পাহাড়ের পর্বতে কি অবস্থায় মানুষ বেঁচে আছে গিয়ে দেখো। ওই আগরতলা কিছু নাচানাচি করলে হবে না, ওখানে ওই রাজ্যের বাইরে থেকে বড় বড় সিমেন্টে এনে নাচানাচি করলে তো হবে না। মানুষের আজকে কি অবস্থায় আছে তার অনুরোধ করতে হবে তাদেরকে। এই সর্বনাশের জায়গায় তারা আজকে মেটে উঠেছে জায়গায়। আর যারা ওই মাথার মতো সঙ্গে দাঁড়াচ্ছে আইপিএফটি মাথা, কি হয়েছে উপজাতিদের? উপজাতি এলাকা উন্নয়ন প্রায় স্তব্ধ, রাস্তাঘাট ভেঙে আছে। শুধু উপজাতির কথা বলছি কারণে হচ্ছে পাহাড়ি অঞ্চলে বামফ্রন্টের সময় যে রাস্তাগুলি যা ব্যবস্থা উন্নয়নের ব্যবস্থা করে হয়েছিল, জলের ব্যবস্থা, রাস্তাঘাট, স্কুল ব্যবস্থা, ওগুলি সব তস হয়ে গেছে, কিছু নেই।
আমি জানি না মখা কি দেখছেন তারা আছে কি দেখতে পাচ্ছে উপজাতিতে বিজেপি কোথায় নাচানি করছে দুটা মন্ত্রী পাই খুঁজি তাও হাফ মন্ত্রী মানে মানে প্রধানমন্ত্রী মানে সব দপ্তর কিছু ওই সমস্ত দপ্তরবিহীন মন্ত্রী রয়েছেন তাতে তারা খুঁজি কোথায় গেটা চিপড়ালেন আর এখন বলছেন তারা কে বলছে সাংবিধানিক সংবিধান সমাধান করার কথা বলছেন এই সমস্ত আবল তাবল মানুষকে বিভ্রান্ত করে কাহা তো বলে রেখা করা যাবে সব করে দিচ্ছি যাবে কাজে বন্ধুগণ আজকে এই সমাবেশে আমরা শপথ নিতে হবে আমরা যে সম্মেলনের জন্য বেরিয়ে এসে যতক্ষণ না পর্যন্ত ত্রিপুরায় গঠিত পরিস্থিতি না হবে ত্রিপুরায় একটা সুস্থ সংস্কৃতি রাজ্য করে না উঠবে ততদিন পর্যন্ত আমাদের একনিষ্ঠ হয়ে সমস্ত ভয় উপেক্ষা করে আমাদের লড়াই সংগ্রামে আরো জোরদার করতে হবে এবং এই আন্দোলনের মধ্য থেকে আমরা ত্রিপুরায় পরিবর্তন আনতে পারবো এই দৃঢ় বিশ্বাস নিয়ে আজকে এই সমাজ থেকে আমাদের চলে যেতে হবে আশা করে আপনারা সবাই ঐক্যবদ্ধ লড়াই করবেন পার্টির পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরবেন এই কথাগুলো বলে আমি আমার কথায় এই অল্প সময়ের কথাগুলো বলে আমি আমার উদ্দেশ্য শেষ করছি এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরী আজকের এই মহতী সভার শ্রদ্ধেয় কংগ্রেস সভাপতি মঞ্চে আসেন শ্রদ্ধেয় কমরেড প্রকাশ কারাত, কমরেড মানিক সরকার এবং অন্যান্য নেতৃবৃন্দ, আর আপনারা যারা আজকে থেকে দুঃশাসনের ঘাড় ভেঙে এই আগরতলা শহরের এই সমাবেশে হাজির হয়েছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, যতন খুলুমখা, আদাব, সিবাই এবং লাল সালাম। বন্ধুরা, আমাদের এই কর্মসূচি ছিল আমাদের পার্টির 3 বছর অন্তর যে সম্মেলন হয় সেই সম্মেলনের রাজ্যস্তরীয় সম্মেলনের একটা প্রকাশ্য সমাবেশ। কিন্তু আজকে এটা সমাবেশ না, আজকে সমাবেশ ত্রিপুরা রাজ্য থেকে দুঃশাসনের রাজত্ব অবসানের শপথ গ্রহণ করার দিনে পরিণত হয়েছে। আজকের দিন থেকে এই দেশের শত্রু, আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষের শত্রু ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথা এবং আইপিএফটি দিন গোনা শুরু করো তোমাদের জীবন। বন্ধুরা, এই ছোট্ট পরিসরে আমাদের জনসভা করে শহরের দোকানি, পথচারী, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে একটু আরামে বসে বক্তৃতা শুনবেন সে উদ্দেশ্যে যারা এসছেন, আপনাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না। আমাদের জনসভার তারিখ ঠিক হওয়ার 1 মাস আগে থেকে স্বামী বিবেকানন্দ ময়দান, যেটাকে আমরা আস্তাবল ময়দান বলে আমরা চিনি, সমস্ত রাজনৈতিক দল সমস্ত কালে তাদের এই বড় কর্মসূচি সেখানেই করে থাকে, যে কোনো সরকারের সময়তে। আমরা সমস্ত নিয়ম মেনে
সে মাঠ চেয়েছিলাম। আমরা যখন মাঠ চাই, সেদিন স্পষ্টভাবে আমাদের জানানো হয়েছিল সেই মাঠে কোন রাজনৈতিক দলের, কোন সংগঠনের, সরকারের কোন কর্মসূচি নেই। আপনারা জনসভা করতে পারেন, কিন্তু তড়িঘড়ি এই জনবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার, সংবিধান হন্তারক সরকার সেখানে একটা মেলা লাগিয়ে দিল। আপনারাও যারা উত্তর দিক থেকে এসছেন দেখে যান, সেই মেলা কিসের মেলা? শুধু সিপিআইএম কে রোখার জন্য, আমাদের কর্মসূচি রোখার জন্য। আমরা অবস্থা আরো 2 সপ্তাহ আগে থেকে উমাকান্ত একাডেমি স্কুলের প্রাঙ্গণ, যে প্রাঙ্গণে 2023 সালের 12ই জানুয়ারি খোলা দিন, বৃহস্পতিবার, আজকের যিনি এই ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সম্ভবত তিনি তখন শুধু মুখ্যমন্ত্রী না, দলেরও সভাপতি ছিলেন, তাদের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডাকে বলছেন জানাবো। আজকে 2 সপ্তাহ পেরিয়ে গেল, তার জানাবার সুযোগ হয়নি। অবস্থা আমরা এই জায়গাটা চেয়েছি মাত্র গতকাল সকালবেলা, গতকাল এখান থেকে প্রায় 20-22 ঘন্টা আগে মাত্র এই জনসভার জন্য আমাদের অনুমতি হয়েছে। এরা অনুমতি না দিলেও আমরা করতাম। কেন সরকারের ভয়? আমাদের এই জনসভাতে তো ডক্টর মানিক সাহার সরকার, বিজেপি আইপিএফ-কে জোট সরকার পদত্যাগ করতে হবে, এই স্লোগান তো আমরা দিইনি। এখানে সামনে কোনো নির্বাচনও নেই। আমাদের সাংগঠনিক কর্মসূচি 3 বছর অন্তর। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যে জনগণের কোন ইস্যু নিয়ে এই ত্রিপুরাজ্যের গরিব কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, জুমিয়া, এই ত্রিপুরাজ্যের বেকার যুবক, এই ত্রিপুরাজ্যের খেটে খাওয়া মানুষ, এই রাজ্যের শিক্ষক, কর্মচারী, দোকানি, সমস্ত অংশের মানুষ গত 7 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে মিথ্যার উপর ভিত্তি করে যে সরকারটা এসছে, এই জগদ্দল পাথর, তা থেকে কিভাবে গণতান্ত্রিক উপায়ে আমরা মুক্তি চাই, আমাদের কি করতে হবে, সে আলোচনাটা করতাম। সরকারের বয়স তো আরো 3 বছর আছে, আমরা তো এই দাবি করতাম না। তাহলে কেন ভয়? শুধু আমাদেরকে মাঠ দেয়নি, একেবারে শেষ লগ্নে এসে এ অনুমতি দিয়েছে। এখানে শেষ আপনারা শুনেছেন, আজ ভোর থেকে ধর্মনগরের যে রেলওয়ে স্টেশন, দূর দূর এলাকা থেকে মানুষ অটোতে, টমটমে, রিক্সা চেপে ট্রেনে আসবেন। ভোর 4টা থেকে অটো, টমটম বন্ধ। কৈলাসহর খোয়াই রাস্তা থেকে কমলপুরের বা খোয়াইয়ের লোকরা আসবেন, বিকল্প জাতীয় সড়ক দিয়ে সেখানে পথ আটকে দেওয়া হয়েছে।
সাবরম, বিলোনিয়া, শান্তির বাজার, বিশালগড়, জামপুই জেলার সর্বত্র বাধা। বহু গাড়ির মালিক, গাড়ির শ্রমিক, তারা আমাদের গাড়ি দিতে চেয়েছেন, অগ্রিম নিয়েছেন, তাদেরকে হুমকি দিয়ে এদের পথে বসিয়ে দেওয়া হয়েছে। সিপিএম কে গাড়ি দেওয়া যাবে না। কেন হয়? তারা তো সুশাসনের বার্তা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে পোস্টার ছাপায়, ফ্ল্যাগ ছাপায়, বড় বড় টেলিভিশন লাগিয়ে এদের ছবি 24 ঘন্টা অহরহ দেখায়। এতই যদি উন্নয়ন হয়ে থাকে, উন্নয়নের ত্রিপুরাজ্য ভেসে থাকে, কেন ভয় সিপিআইএম কে? ত্রিপুরাজ্যে তো এই প্রশ্নাত্মক যে নির্বাচনগুলি হয়, সে নির্বাচনের কারণে মানুষ ভোট দিতে পারে না। একটা পঞ্চায়েতও সিপিএম এর হাতে নাই, একটা পঞ্চায়েত সমিতি সিপিএম এর হাতে নাই, এডিসিতে একজন প্রতিনিধিও আমাদের নাই। তারা বলে থাকেন দূরবীন দিয়ে দেখতে হবে সিপিএম কে। তাহলে যে সিপিএম কে দূরবীন দিয়ে দেখা যায় না, যে সিপিএম নিচ্ছিন্ন হয়ে গেছে বা নিচ্ছিন্ন করে দেবে, আজকে কেন হয়? সুশাসনের দাবিদারি সরকার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে লাগান ডাক্তার, প্রফেসর মানিক সাহা। ডাক্তার বাবু, প্রফেসর বাবু, আপনি তো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী না, আমাদের রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখা দায়িত্ব আপনার। আজকে যেভাবে এই জনসভার আশার মানুষ যেভাবে আক্রান্ত হলো, খুমলমে রক্তাক্ত হলো, যেভাবে আপনার প্রশাসন কাঠের পুতুলের দাঁড়িয়ে থেকে যারা গণতন্ত্র রক্ষায় এ রাজ্যে আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথে আজকে এখানে আসার পথে যারা বাধা হলো, তার উপরও কি আপনার নৈতিক দায়িত্ব আছে? আপনার সিংহাসনে বসে থাকার, মুখ্যমন্ত্রীর পদে বসে থাকার আপনার নৈতিক অধিকার আছে? আর এক মুহূর্ত আপনারা এই সেই পদে থাকার আপনার অধিকার। কিন্তু বন্ধুরা, কেন এই আক্রমণ? এটা তো জনসভা না, আইন অমান্য না, সরকার নীতির বিরুদ্ধে। আমরা আমাদের পার্টির সাংগঠনিক সম্মেলন, সে আলোচনাটাই করতাম। এখানেই পরিষ্কার সিপিআইএম এর কণ্ঠস্বর মানি জনগণের কণ্ঠস্বর। সিপিআইএম মানে এই রাজ্যের খ্যাত মজুর, দিন মজুর, শ্রমিক, কৃষক, জমিয়ার প্রতিনিধি। সিপিআইএম মানে এই ত্রিপুরাজ্যের ভারত মুক্তির পর বা এই রাজ্য পূর্ণরঞ্জে রাজ্যে পরিণত হওয়ার পর যা কিছু প্রগতি হয়েছে, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যোগাযোগ বলুন, সমস্ত ক্ষেত্রেতে তার নাম সিপিআইএম। কাজে সেই সিপিআইএম ব্রাঞ্চ সম্মেলন করুক, লোকাল সম্মেলন করুক, মহকুমা সম্মেলন করুক, জেলা সম্মেলন করুক, সেই সম্মেলন শুধু সিপিআইএম এর কিছু প্রতিনিধি নির্বাচিত করা, সিপিএম এর কিছু লোক একসাথে জড়ো হওয়া না। এই রাজ্যে মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা তার সবিস্তার আলোচনা হওয়া এবং সে যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবে তার পথ বের করা। কাজেই ভারতীয় জনতা পার্টি এই সরকার তারা জানে
সিপিএম কে রুখতে হবে, তার মুখ বন্ধ করতে হবে, কিন্তু এইভাবে মুখ বন্ধ করা যায় না, যাবে না। এই ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপির আরেক দোসর ত্রিপুরামথা আইপিএফটি, তাদের উৎস কোথায়? উৎস সেই টিউজেস। এই টিউজেস থেকে শাখা প্রশাখা বেরিয়ে ABCD থেকে জেড পর্যন্ত অনেকগুলো দল হয়েছে, আরো হবে, এবং আজকে যারা আছে এরাও কোথাও আবার বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার শাখা প্রশাখা তৈরি হবে। কি তাদের ভূমিকা? স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপ্রাসা, থানসা। আসল কথা হলো ত্রিপ্রাসা শব্দটা হলো তাদের জন্য ATM কার্ড, আর থানসা শব্দ হলো পাসওয়ার্ড। এই ত্রিপ্রাসা থানসার নামে শুধু ত্রিপুরাজ্যের ট্রাইবেল অংশের জনগণ না, এই ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষের প্রগতি, তাদের জন্য যা কিছু শুভবদ্ধ, এ রাজ্যের মধ্যে যা কিছু অর্জন, গণমুক্তি পরিষদ, কৃষক সভা, CPIM, বামফ্রন্টের হাত ধরে অর্জিত হয়েছে। কিভাবে নস্যাৎ করে সময়ে সময়ে যুগে যুগে বুর্জোয়া দলগুলোর দালালি করা যায়, সেই দালালি তারা করছে। আর সে দালালি থেকে এদের কিছু নেতা কোটি কোটি টাকা কামাই করে হদিশ হয়ে যাচ্ছে, এরাও হদিশ হয়ে যাবে। কাজে বন্ধুরা, আজকে আমাদের ত্রিপুরাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি, এই ত্রিপুরামথা আইপিএফটি জোট সরকার আমাদের এই সমাবেশকে তারা যে জায়গায় ঠেলে দিল, আমাদেরকে যে কথাগুলো বলতে বাধ্য করানো হলো, আমাদেরকে যে শপথে বলিয়ান হয়ে এখান থেকে ঘরে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে এই সুযোগটা করে দিল, আমি আপনাদের সবাইকে বলছি, উঠে দাঁড়ান, ঘর থেকে এক পা দুপা করে বের হন, আওয়াজ করুন। ত্রিপুরাজ্যে 365 দিনের মধ্যে এমন একটা দিন বাদ যায় না, ধর্মনগর থেকে সাবরুম মতো দেখছেন, কোথাও ছাত্র, কোথাও কৃষক, কোথাও ক্ষেত মজুর, কোথাও জুমিয়া, কোথাও বেকার যুবক, তারা তাদের প্রতি যে বঞ্চনা, তাদের প্রতি যে অবহেলা, সেই 10,003 বাধ্য বিলম্বিত শিক্ষক থেকে শুরু করে ট্যাট, জেআরবিটি, সর্বশিক্ষা অভিযান, আরো নানা স্কিমে যারা আছে কর্মরত, আজকে সবার বিরুদ্ধে, এবং ত্রিপুরাজ্যের শিক্ষক, কর্মকর্তাবি, পুলিশ, টিএসআর, এদের বিরুদ্ধে এই সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আর আরেক দিক থেকে বেআইনি পথে, কুল পথে, অসাংবিধানিক পথে মাত্র গত 5-6-7 বছরে এক এক নেতা, মন্ত্রী, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। ওরা বলে আমরা কোত্থেকে চুরি করেছি, কোত্থেকে কামাই করেছি, প্রমাণ দিন। প্রমাণ আপনার বাড়ি, প্রমাণ আপনার চেহারা, প্রমাণ আপনার শরীর, প্রমাণ আপনার নামে দামে সম্পত্তি। হিম্মত থাকে প্রকাশ করুন। এমএলএ হওয়ার আগে, এমএলএ হতে লাগে না, মন্ডল বলে এদের নাকি বৃহত্তম গণতন্ত্র, এই পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল, এদের দলে নির্বাচন নাকি ওই বাইরে থেকে এসে ভারতের নির্বাচন কমিশন যেরকম ভাবে ভোটাভুটি করে নির্বাচন করে, এদের সেই নির্বাচন নাকি হয়। কি দেখেছি আমরা? মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সদস্যতা অভিযান করে, পত্র পত্রিকাতে ডাউস ডাউস বিজ্ঞাপন দেওয়া হলো,
সেইভাবেই মন্ডল সভাপতি, জেলা সভাপতি নির্বাচন হবে। বাইরের থেকে এদের অবজারভার এসেছে, রিটার্নিং অফিসার এসছে, শেষ পর্যন্ত কি হলো, দিল্লি থেকে কলা পাতায় নাম লিখে দেওয়া হলো। এই গণতন্ত্র, যাদের দলের ভিতরে গণতন্ত্র নেই, কি করে তারা গণতন্ত্রকে সম্মান দেবে, সংবিধানকে সম্মান দেবে? তাদের অন্তরে সেই অগণতান্ত্রিক পথেই শুধু লুটের কারবার ছাড়া কিচ্ছু হবে না। সে লুট আমাদের অধিকার, চাকরি লুট, আমাদের সম্পদ লুট, এইভাবেই আজকের ত্রিপুরাকে শেষ করেছে। এবং আজকের দিনেও আমি কিভাবে লুট করেছে বলছি। বাজারঘাট রেলওয়ে স্টেশনে শত শত অটো, টমটম, রিক্সা থাকে। এরা কেউ সিপিআইএম এর সমর্থক, বিজেপির সমর্থক। আজকে সিপিএম এর লোক আসবে, কাজে টমটম, অটো সব বাড়ি যাও, দোকান বন্ধ করো। গরিব মোটর শ্রমিক ঋণ নিয়ে গাড়ি নামিয়েছে, ম্যাক্স নামিয়েছে, বাস নামিয়েছে, বলছে দেওয়া যাবে না। বাধ্য করানো হলো বিএমএস এর নামে। আরে সে বিএমএস এর লোক তো আপনাদের লোক, তাহলে কার কামাই, কার রোজগার আপনি খেলেন? কাজে ত্রিপুরাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি এখনো যাদের মোহ আছে, আমি তাদেরকে বলবো, গাড়ি শ্রমিক, অটো শ্রমিক, বেকার যুবক, ছোট দোকানি কিভাবে সিপিআইএম এর বিরোধিতার নামে আপনার বুকে লাথি মারছে, আপনার কপালকে আজকে শেষ করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদের পার্টির এই 24তম রাজ্য সম্মেলন আপনাদের সে দুঃখ কষ্টের কথা আলোচনা করার মধ্য দিয়ে আগামী দিন কিভাবে এই অন্ধকারতম পরিবেশ থেকে ত্রিপুরাজ্যে মুক্ত করব, এটাই হবে আমাদের অঙ্গীকার, এটাই হবে আলোচনা। আর বিজেপিকে আবারও বলবো, আজকের থেকে দিন গোনা শুরু করুন। আপনাদের কথাগুলো বলে আপনারা যারা এসছেন দূর দূরান্ত থেকে, আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা, লাল সালাম, অভিনন্দন, হাম্বাই জানাচ্ছি। আগরতলা শহরের দোকানি, পথচারী, রিক্সা চালক, অটো চালক, অযথা আপনাদের অসুবিধা হলো, আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়েছি। এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন সদস্য এবং সংগঠনের সমন্বয়ক কমরেড প্রকাশ করা। अध्यक्ष